কাকলি হালদার রতনপুরের 24 বছরের এক মেয়ে, শুধু মেয়ে নয়, এক প্রতিভাবান অ্যাথলিট। সামনে ছিল ন্যাশনাল ট্রেনিং ক্যাম্প, দেশের হয়ে দৌড় জেতার স্বপ্ন। কিন্তু জীবন সবসময় দৌড়ের মতো সরল লাইনে চলে না। কেউ তার ট্র্যাক কেটে দেয়, কেউ তাকে হঠাৎ ফেলে দেয় ছিটকে। কাকলিও ফিনিশ লাইন ছুঁতে পারল না। সকালের আলোয় শহরের ফাঁকা রাস্তায় সে খুন হলো। কে তাকে খুন করলো, কেন খুন করলো, এখনই উত্তর জানা নেই। তবে আমি জানি প্রতিটা অপরাধের পেছনে আছে এক অদৃশ্য পদচিহ্ন। চলুন দেখা যাক সেই পদচিহ্ন আমাদের কোথায় নিয়ে যায়। এত সকালে কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। দাদা যাবেন? হ্যাঁ যাবো, চলুন। আচ্ছা চলুন দাদা। এই সালা গাড়িটা একদিন আমি ভাঙবো, তারপরে আমার শান্তি। হ্যালো, হ্যাঁ কাকলি সেন বলছি। কি বলছেন? আমি স্টেটের হয়ে ন্যাশনালে যাওয়ার সুযোগ পেয়েছি? আপনি সত্যি কথা বলছেন স্যার? কত মিটার? আচ্ছা 500 আর র্যালিতে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো আমার দিনটাই খুশি করে দিলেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, কাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা স্যার, ওই কত দিনের? 7 দিন। আচ্ছা আচ্ছা, মানে আমাকে 9টার মধ্যে মাঠে পৌঁছে যেতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু একদম জান প্রাণ লড়িয়ে দেবো স্যার। কি দাদা, আপনি গাড়ি থামালেন কেন? আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? তাড়া আছে দাদা, আমার এত তাড়া আজকে। তাড়া তো আমাদেরও আছে রে। এ কি, তুই এখানে কি করছিস? কি হলো, গাড়ির ভেতর ঢুকে আসছিস কেন? কি চাই তোর? কি এসব কি? আমি কিন্তু ভয় পাই না, হ্যাঁ তোকে আমি আগেও বলেছি, আমি এসবে ভয় পাই না। সরা এসব। কি খবর রাধিকা? স্যার, এই ট্রাঙ্ক থেকে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। একজন প্রাতঃভ্রমণকারী আমাকে ফোন করেছিলেন। এসে তো দেখি এই অবস্থা। আইডেন্টিফাই করা গেল না স্যার, কিছু বুঝতে পারছি না। তবে এই চিঠিটা ওই ট্রাঙ্ক থেকে পাওয়া গেছে। চিঠিটা খোলো তো। ছিল 21st ন্যাশনাল মিড ট্রেনিং ক্যাম্প, কলকাতা। ঠিক আছে, চলো তো দেখি। হ্যাঁ রে, মেয়েটা তো সেই 7 সকালে বেরিয়েছে, একটা তো ফোনও করলো না। ঠিক মতো পৌঁছেছে কিনা তাও তো জানি না। করবে, দাঁড়াও, হাত খালি পাইনি বোধ হয়। না না, এত দেরি তো করে না রে, পৌঁছেই তো একটা ফোন করে। জানে আমি চিন্তা করব। হ্যাঁ রে প্রীতি, তুই একটা ফোন কর না, দিদি কোথায় দেখ না।
তুমি করো না? আমি আমি মা, এই তো কোথায়, কাকুলি কোথায়? কেন সকালবেলায় তো ট্রেনিং ক্যাম্পেই চলে গেছে। তোকে তো কালকে রাত্রে বললো। আরে বাবা, সেরকমই জানতাম, কিন্তু ওদের ট্রেনিং ক্যাম্প থেকে আমাকে ফোন করেছিল, বললো এখনো পৌঁছয়নি, দেরি করলে ঢুকতে দেবে না বলছে। মোবাইল ফোনটাও তো সুইচ অফ। ও মাসে কি, তো সেই সকালবেলা তো বেরিয়ে গেল, তো গেলটা কোথায়? সেটাই তো। চাটা ধরো, ও দেখো অন্য কোথাও গেছে কিনা। যা লাই দিয়ে ভাগ্নিকে মাথায় তুলে রেখেছো। বৌমা, তুমি এতদিন ধরে আছো, আজও ওকে ভালোবাসতে পারলে না। আর ওই মেয়েটা, তোমার মেয়েকে, প্রীতিকে কি ভীষণ ভালোবাসে। বোন বলতে তো সে অজ্ঞান, আর প্রীতিও তো তাই। কিন্তু তুমি। আমি তো তেমন কিছু বলিনি, যা মনে হয়েছে আমি তাই বলেছি। ধারালো ছুরি জাতীয় কিছু দিয়ে বারবার কোপানো হয়েছে। হ্যাঁ স্যার, পাশে ওর পিঠ ব্যাগে জামা কাপড় ছিল। এই যে স্যার, কি আছে ওর মধ্যে? স্যার এটাতে কিছু জামা কাপড় আর অ্যাথলিট শু আছে স্যার। হ্যাঁ স্যার, মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা অ্যাথলিট ছিল। আর এই চিঠিটাই এই ব্যাগ থেকে পাওয়া গেছে। রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি আশেপাশে খোঁজ নাও কেউ নিখোঁজ হয়েছে কিনা। আর আর ওই চিঠিতে যে অ্যাড্রেস আছে ওখানেও খোঁজ নাও। ওকে স্যার। বডিটা পোস্টমর্টমে পাঠাও, আর এই পিট ব্যাগটা ট্রাঙ্কটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টে পাঠাও। ওকে স্যার, এক্ষুনি করছি। ওকে। কি সর্বনাশ হয়ে গেল, এমন ফুটফুটে মেয়েটাকে কে এমন করে মারলো গো। ভগবান, এই কি তোমার বিচার দেখুন, এই কি তোমার বিচার। দিদি, কি হলো রে তোর? বাচ্চু বাবু, বডিটা শনাক্ত করার জন্য আপনাকে একবার থানা যেতে হবে। আপনারা এগোন, আমি আসছি। ঠিক আছে, তবে বেশি দেরি করবেন না। আর একটা কথা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা এলাকা ছেড়ে কোথাও যাবেন না। ওমা, সে কি? কালই তো আমার মেয়েকে নিয়ে শ্রীরামপুরে বাপের বাড়িতে যাওয়ার কথা। আমার মাসতুতো ভাইয়ের বিয়ে। সরি ম্যাডাম, যাওয়া হবে না। আপনার বাড়িতে একজন 24 বছর বয়সী মেয়ে খুন হয়েছে, আর আপনি এখন বিয়ে বাড়ি যাওয়ার কথা ভাবছেন? স্ট্রেঞ্জ। বড্ড বাজে কথা বলো তুমি। যাও ভেতরে যাও। স্যার, কিভাবে এটা হলো, মানে কিছু জানতে পারলেন? এখনই কিছু জানা যাবে না, তবে কেউ একজন ভোজালি জাতীয় কোনো ধারালো কিছু দিয়ে একাধিকবার কুপিয়ে। কি বলছেন স্যার আপনি? আমার নাতনি যে ভীষণ ভালো মেয়ে ছিল, লেখাপড়ায় তো ভালো ছিল না, কিন্তু খেলাধুলাতে তো বেশ ভালো ছিল। এবার যদি দেশের হয়ে খেলতে যাবার সুযোগ পেয়েছিল, আমি কেমন করে বলবো? জানি মাসিমা, আমরা সব খোঁজ নিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, ওর কোনো শত্রু ছিল? মানে কারোর সাথে কোনো সম্পর্ক টম্পর্ক? না না স্যার, আমার ভাগ্নি খুব ভালো। ও মাটা ট্র্যাকিং পয়েন্ট ছাড়া কিচ্ছু জানতো না স্যার। ঠিক আছে রাধিকা, তুমি সবার ফোন নাম্বারগুলো কালেক্ট করে নাও আর সবাইকে থানায় ডেকে নাও। ওকে স্যার। আমার মেয়ে প্রীতি, ওর মোবাইল ফোনটা তো হারিয়ে গেছে। ফোন হারিয়ে গেছে? কই, কেউ বলনি তো আমাকে? আজ সকাল থেকেই তো পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন আসছি। চলো পান্ডে। কাকলি আমার ভাগ্নি বলে বলছি না স্যার, সত্যি খুব ভালো মেয়ে ছিল। দিদি ভাইয়ের ভাগ্যটাই খারাপ, ছেলেবেলায় মাকে হারায়, বাবা মেয়েকে সহ্যই করতে পারতো না, তাই আমাদের কাছেই ছিল। আমায় না খুব ভালোবাসতো।
ওর বাবা না একটা কুলাঙ্গার। ওর মা যখন মারা যায় ওই মেয়েটার বয়স মাত্র 3 বছর। কি মার না মারতো মেয়েটাকে, সেই দেখে ওকে নিয়ে এখানে চলে আসি। ওর বাবা তেমন কোনো যোগাযোগ না রাখলেও ইদানিং শুনছিলাম মেয়ের সাথে আবার যোগাযোগ করছেন। আমার দিদিভাইয়ের স্বপ্ন ছিল দেশের হয়ে বিদেশে খেলতে যাবে, অলিম্পিক, কমনওয়েলথে খেলবে। ওই মেয়েকে আমার স্বামী আর শাশুড়ি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিল। একা একা হিল্লি দিল্লি করে বেরিয়েছে। কোথায় কখন কি ঘটিয়েছে তা আমরা কি করে জানবো? বিয়ের পর এই বাড়িতে আসা থেকে ওই মেয়েকে আমাদের ঘাড়ের মধ্যে বসিয়ে দিয়ে যায়। স্যার, চিত্রা যতই বলুক না কেন মেয়েকে ঘাড়ে এনে বসিয়েছিল, কথাটা কিন্তু একদমই সত্যি নয়। কাকুলি কিন্তু ক্লাব থেকে ভাতা পেত। দেখো রাধিকা, সেটা বড় কথা নয়। কাকুলির মামি চিত্রার যতই রাগ থাকুক ওর উপরে, কিন্তু খুন করার মতো মোটিভ অতটা ব্রিটিশনা ছিল বলে মনে হয় না। এনিওয়ে, তুমি কাকুলির বাবার সঙ্গে যোগাযোগ করতে পেরেছো? হ্যাঁ স্যার, কাকুলির বাবার ব্যাপারটা না খুব অদ্ভুত লাগলো। মেয়ের ব্যাপারে বাড়িতে কোনো কথাই বলতে চাইলো না। উল্টে আমি যখন কথা বলতে গেলাম আমাকে বলছে যে থানায় এসে নাকি বাকি কথা বলবো। ওর বাবা কি করেন, মানে ওদের ফিনান্সিয়াল অবস্থা কেমন? স্যার, এটাও খুব অদ্ভুত ব্যাপার। ওর বাবার একটা ছোটখাটো দোকান ছিল, স্টেশনারি গুডসের। আর কিছুদিন আগেই নাকি ওর বাবা একটা লটারি জিতেছেন, 30 লাখ টাকা। 30 লাখ? হ্যাঁ স্যার, আমি আশেপাশে পাড়ার লোকদের সাথে কথা বলেছিলাম, সেখান থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। কি ইনফরমেশন? উনি ওনার দ্বিতীয় স্ত্রী আর পুত্রের সাথে নাকি একদমই ভালো বনিবনা ছিল না, যার কারণে উনি কাকুলির সাথে যোগাযোগটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। আর যে টাকাটা জিতেছিল সেখান থেকে নাকি কিছু টাকা কাকুলিকেও দেবে বলেছিল। তাহলে গন্ডগোলটা কি ওই লটারির টাকা নিয়ে? কিন্তু কাকুলির মামা দিদা যে বলল ওর বাবা কাকলির প্রতি মনোভাব পাল্টালেও ওর সৎ মা আর সৎ ভাই এই সম্পর্ক ভালো হওয়াটা মেনে নিতে পারিনি। আমরা ওর বাবাকে বলেছিলাম এতদিন তো ওর কোনো দায়িত্ব নাওনি, আর নেবার দরকারও নেই। সেই শুনে ওর বাবার কি কান্না। ওর বাবা হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, কিন্তু এই ছেলে আর বউটা একদম ভালো না। একদিন তো সে কি কাণ্ড, ওর ছেলে এসে আমাদের বাড়িতে চড়াও হয়, বলে কাকলি নাকি ওর বাবার টাকার জন্য ওর বাবার সাথে আবার সম্পর্ক রাখছে। আসলে ওর বাবা হয়তো কিছু টাকা পয়সা মেয়েকে দিতে চেয়েছিলেন। একদিন তো আমার নাতনির সাথে সেই ছেলের খুব ঝামেলা হয়েছিল। স্যার, হ্যাঁ রাধিকা, তুমি তো কাকুলির বাবা আর ওনার দ্বিতীয় পক্ষের ছেলে সম্পর্কে খোঁজ খবর করেছিলে, কিছু সন্দেহজনক পেলে? বাবার সম্পর্কে তো সেরকম খারাপ কিছু পাইনি। বাবা আগে যেমনই হোক না কেন পরে গিয়ে কিন্তু শুধরে গেছিল, কিন্তু ছেলেটাকে সন্দেহ করাই যায় স্যার। বাজে সঙ্গে মিশতো, নেশা ভাঙ করতো, একদম লম্পট বকাটে টাইপের ছেলে। ঠিক আছে রাধিকা, তুমি একটা কাজ করো, তুমি বাবা আর ছেলেকে আলাদা করে ডেকে পাঠাও, আর মোবাইলের লোকেশন আর কাকুলির সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল সেটা জানার চেষ্টা করো। আপাতত কাকুলির এই সৎ ভাইকে দিয়েই আমাদের যাত্রা শুরু হোক। প্রতিটা অপরাধের আগে একটা সংকেত থাকে, কেউ সেটা দেখে, কেউ দেখে না। এই কেসের সংকেত ছিল ভোরের হর্ন, ফাঁকা রাস্তার ট্যাক্সি আর এক তরুণীর স্বপ্ন ভরা চোখ। আমরা সেটা ধরতে পারিনি, তাই ওকে হারাতে হলো। আপনারা দেখুন সেই রোমহর্ষক গল্প। জীবনে অনেক ভুল করেছি স্যার, শেষ বেলায় শুধরে নিতে চেয়েছিলাম, তো ভগবান মেয়েটাকে কেড়ে নিল। আপনার কি মনে হয় আপনার ছেলে এই কেসে জড়িত থাকতে পারে? জানি না, তবে এটা জানতাম যে চেকটা যতদিন পর্যন্ত না ও হাতাতে পারছে ততদিন ও কাকলির পেছন ছাড়বে না। বাবা হয়ে ভুল বুঝে মেয়েকে দূরে সরিয়ে দিয়েছি। ঘর বাড়ি থাকতেও তোকে মামার বাড়িতে মানুষ হতে হয়েছে।
সেদিন আমার বন্ধু রুনু বলছিল তোর মা তোর জন্য নয়, ও নিজের জন্যই পা স্লিপ করে পড়ে গেছে। সত্যিটা জানার পর থেকে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না রে মা, পারছি না। বিশ্বাস কর, তোর বাবাকে ক্ষমা করে দে মা। বাবা বাবা, তুমি তুমি কেন একই কথা বারবার বলছো বলো তো? তুমি আমার আমার কোনো রাগ নেই তোমার উপর। আর তাছাড়া ছোটবেলায় কি হয়েছিল না হয়েছিল সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর সত্যি কথা বলতে কি, মা যে কিভাবে মারা গেছিল সেটা আমার মনে নেই এই মুহূর্তে। আর যতদূর সম্ভব মামা বাড়ির কথা, আমি ওখানে অযত্নে নেই বাবা। তাহলে না রে মা, বাপের মন তো মানে না। বাবা হয়ে আজ পর্যন্ত কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি রে মা, কিন্তু এবার করব। কি করবে তুমি? জীবনে অনেক পাপের সাথে কিছু ভালো কাজও হয়তো করেছিলাম, তাই কপালে এই লটারিটা লেগেছে। তার থেকে একটা অংশ তোকে আমি দেব, যাতে তোর ভবিষ্যতে কোনো চিন্তা না থাকে। তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না বাবা, তুমি শুধু আমার সাথে থাকো তাহলেই হবে। আর বাবা জানো তো, আমি যদি আর 2-3টে বছর ভালো করে দৌড়াতে পারি, আমার একটা সরকারি চাকরি হয়ে যাবে। না, আমি তোর কোনো কথা শুনবো না। নে ধর। এটা কি বাবা? আমার লটারিতে পাওয়া টাকার থেকে একটা অংশ তোকে দিলাম, তুই এটা ফিক্সড করে রাখ নিজের নাম। বাবা আমার লাগবে না বললাম তো। আর তাছাড়া দিদা মামা ওরা বাড়িতে নেই এখন, ওদের না বলে আমি নিতে পারবো না বাবা। ওরা আসুক, তারপর না হয় দেখা যাবে। আরে ওরা তো বেড়াতে গেছে, ফিরতে এখনো 2-3 দিন লাগবে। না না, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। মা ছেলে বাকি টাকাটা কোথায় রেখেছি জানবার জন্য আমাকে ছিঁড়ে খাচ্ছে। তুই এটা রাখ না, থাক না বাবা। বাবা, বাপ মেয়ের প্রেম দেখে তো বাঁচি না। হ্যাঁ, মা ঠিকই বলেছিল, বুড়ো বাপটা বাকি টাকায় মালটার কাছে ঢালতে এসেছে। ভদ্রভাবে কথা বলো নেহা, তুমি আমার ভাই। তাই কি? হ্যাঁ তাই কি হলে কি করছি? শোন, তুই আমাদের কেউ না, ঠিক আছে? ভাই ভাই মারাচ্ছে। এই শোনো, তুমি না আমাকে আর 5টা অবলা নারীর মতো ভেবো না, ঠিক আছে? আমার সাথে বুঝে শুনে কথা বলো। আর তোমার সাহস হয় কি করে আমারই পাড়াতে এসে আমার সাথে এইভাবে কথা বলার? নেক্সট দিন যদি তোমাকে আমি এই পাড়াতে দেখেছি না, তোমাকেও বুঝিয়ে দেব এই কাকলি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে। আরে এই বুড়ো, চেকটা আমায় দে, চেকটা দে। না, এটা আমার মেয়ের টাকা, আমি ওকেই দেবো। মেয়ের টাকা? হ্যাঁ, মেয়েকে যখন ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলি মনে ছিল না? হ্যাঁ, আর এখন কি মেয়ের প্রতি দরদ দেখাতে এসেছিস? হ্যাঁ, চেকটা দে এদিকে, নইলে কিন্তু ফুল বাওয়াল হয়ে যাবে বলে দিলাম। চেকটা দে। আমি কিছুতেই দেবো না। যা পেয়েছি তার অর্ধেকের বেশি টাকা তোকে আর তোর মাকে দিয়েছি। এইটুকু টাকা সেটাও আমি আমার মেয়েকে দিতে পারবো না? সারা জীবন তো আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। শোনো, তোমার এই বেকার কথা শোনার না আমার কোনো টাইম নেই, ঠিক আছে? তুমি চেকটা এদিকে সালটাবে কিনা বলো। না সালা বুড়ো, তোর তো খুব তেজ দেখছি। হ্যাঁ বাবা, বাবা আস্তে 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 বাবা, লাগলো বাবা, আস্তে আস্তে। তার মানে ওই চেকটা আপনার মেয়ে কাকুলির কাছে ছিল? হ্যাঁ, সেদিন যখন আমাকে আমার ছেলে ঠেলে ফেলে দিল, তারপরে কাকলির সাথে ওর খুব ঝামেলা হয়েছিল। বোবান যাবার সময় কাকলিকে খুব শাসিয়েছিল, পরে দেখে নেবে বলে। বোবান তুলে নিয়ে এসো। ওকে স্যার। হ্যাঁ, আমি 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 হুমকি দিয়েছিলাম ঠিকই, কিন্তু কথাগুলো আমি মন থেকে বলিনি স্যার। আমি তো ওগুলো সব রাগের মাথায় বলেছি। বাবা, তোর এত রাগ?
নিজের বাবা আর সৎ দিদিকে মারতে গেছিলি, তাই না? বল। স্যার আমরা একটু ওর উপর রাগ দেখাই? অবশ্যই দেখাবো, কিন্তু ও যদি সব সত্যি কথা বলে তাহলে ওকে ছেড়ে দেবো। স্যার আমি আমি সত্যি কথা বলছি স্যার, মাইরি বলছি স্যার, মাইরি বলছি। কাকুলিকে কেন মারলি বল? কি বলছেন স্যার? দিদি বেঁচে নেই? বাবা, আকাশ থেকে পড়লি যেন, কিছুই জানিস না? না, আমাকে তো কেউ কিছু বলেনি, আর আপনারা তো এখানে ডাকার সময় কেউ কিছু বলেননি। তুই মিথ্যে কথা বলছিস। কাকুলি মারা যাওয়া 2 দিন আগে পর্যন্ত তুই ওকে ফোন করেছিস। কি করিসনি? হ্যাঁ স্যার, করেছিলাম স্যার, করেছিলাম। কেন করেছিলি? হুমকি দিতে? মেরে ফেলবো, কেটে ফেলবো? না স্যার, আসলে ক্ষমা চাইতে ফোন করেছিলাম। পুলিশের সাথে চ্যাংড়ামো হচ্ছে? হ্যাঁ, বলছি সব সত্যি কথা বলছি স্যার। স্যার আমি কদিন পরে জানতে পারি যে আমার এক পরিচিত আমাকে বলে দিদি নয়, আমার ওই বুড়ো বাপটাই ওর সঙ্গে যোগাযোগ রাখতো। আর আমার দিদি তো ওই টাকাগুলো নেবেও না বলেছিল, আমার বাবাই জোর করতো। আর আমি না জেনে বুঝে দিদিকে অপমান করেছি। হাজারো দিদি হয়তো। বাবা, ভুল বদল তো দেখছি তোদের বংশগত। হ্যাঁ, আমাদের কি বোকা মনে হচ্ছে? বোকা মনে হচ্ছে? না, আমি সত্যি কথা বলছি স্যার, সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না স্যার। আমি যেদিন ধানবাদ যাই সেই দিন আমার বাবার এক বন্ধু আমাকে ফোন করে সব সত্যি কথা বলে, আর তারপরে আমি দিদিকে ফোন করি, ক্ষমাও চাই স্যার। ধানবাদ গেছিলিস কবে? এই তো 4-5 দিন আগে। কোন ট্রেনে গেছিলি? ওই শতাব্দী এক্সপ্রেসে। আর ফিরলি কি করে? বাসে। স্যার, কাকুলির ভাই সত্যি কথাই বলেছিল। সেদিন মঙ্গলবার ও ধানবাদেই যায়। একটু আগে রেল ডিপার্টমেন্ট আমাকে কনফার্ম করলো। স্ট্রেঞ্জ। তারপর? আপনি বলেছিলেন কাকুলির ব্যক্তিগত ব্যাপারে একটু খোঁজ নিতে, সেটা আমি নিয়েছিলাম, কিন্তু সন্দেহজনক কিছু পেলাম না স্যার। কারোর সাথে ঝগড়া বা ঈর্ষার কোনো ব্যাপার? না স্যার, কাকুলির ট্রেনার, কাকুলির স্কুল কলেজের বন্ধু বান্ধব সবার সাথেই কথা বললাম, সবার বক্তব্য একই। সবাই বলছে কাকুলি নাকি নিজের অ্যাথলিট কেরিয়ার নিয়ে খুব সিরিয়াস ছিল, ভীষণ ফোকাস ছিল। এদিকে ওর বাবা ভাইয়ের থেকেও তো কিছু পাওয়া গেল না, তাহলে কেসটা ঘটালো কি? সেটাই তো, কোনো রকম ক্লুই পাওয়া যাচ্ছে না। এইদিকে ক্যাম্পের লিস্টও মিলিয়ে দেখেছি, ওখানকার কর্তা ব্যক্তিদের সাথে কথাও বলেছি। সেই ক্ষেত্রে কাকুলির প্রবল প্রতিপক্ষ বা কাকুলির সাবস্ট্যান্ডার কাউকে তো নেওয়া হয়নি স্যার। অন্তত পরপর ওই টেস্টের ডকুমেন্টসগুলো দেখে যা বুঝলাম আর কি। তার মানে এয়ার সিলেকশন হয়েছে বলছো? আচ্ছা, তুমি ওর মামার বাড়ি সবার ফোন চেক করেছিলে না? হ্যাঁ স্যার, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। কিন্তু ওই প্রীতির ফোনটা নাকি চুরি হয়ে গেছে বলছে। তবে প্রীতি কিন্তু সার্ভিস প্রোভাইডারকে ফোন করে যে নিজের সিমটা বন্ধ করতে বলবে সেই রিকোয়েস্টটা কিন্তু এখনো করেনি। এই জিনিসটাই না আমাকে একটু ভাবাচ্ছে স্যার। তুমি কল লিস্টটা পাঠাতে বলো, আর্জেন্ট। ওকে স্যার। রাধিকা শোনো, তুমি আর একটা কাজ করো, তুমি কাকুলির মামার বাড়ির ব্যাপারে অন্য লোকের সাথে কথা বলো, প্রয়োজনে খোঁচড় লাগাও। আমার সন্দেহ রহস্য ওর মামার বাড়িতেই লুকিয়ে আছে, অথবা কেউ কিছু লুকোচ্ছে। আচ্ছা বাচ্চুবাবু, আপনি আপনার বাড়ির লোকেদের যা যা ফোন নাম্বার দিয়েছিলেন, তাছাড়া বাড়িতে অন্য কোনো ফোন নাম্বার আছে কি? না স্যার, তেমন তো নেই। তাছাড়া মেয়েটা ফোনটা হারিয়ে গেছে বলছে, শুধু ওই নাম্বারটাই। আপনি শিওর আপনার মেয়ের ফোনটা হারিয়ে গেছে? হারিয়ে নিশ্চয়ই গেছে, নাহলে শুধু শুধু মিথ্যে কথা বলবে কেন? তাহলে কি আপনার নিজের কোনো নাম্বার আছে যেটা আপনি প্রকাশ করতে চান না? কিন্তু কেন লুকোবো? কেন? কারণ রাত গভীর হলে আপনার তো ইচ্ছে হতেই পারে কারোর সাথে কথা বলবার।
এই নাম্বারটা কার? রোজ রাতে অন করা হয়, 2-3 মিনিট কথা বলা হয়, আবার অফ করে দেওয়া হয়। এটা তো আমার মেয়ের নাম্বার। রোজ রোজ তোর এই এক নাটক আমি আর সহ্য করব না। ও বৌমা, তুমি সাত সকালে চিৎকার করছো কেন? দেখুন না, আপনার নাতনির কলেজ যাবার সময় হলো, এখনো ঘুম থেকে উঠলো না। এরপরে হই হই করবে আর যত দোষ যেন আমাদের। দিদিভাই, ও দিদিভাই, দিদিভাই ওঠো, কলেজে তো দেরি হয়ে যাবে। ওঠো দিদিভাই। ও মা, দিদিভাই তো ঘরে নেই। ঘরে নেই? না। সে কি? স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে খোঁজ করে দেখেছেন? কাছে পিঠে কোথাও যায়নি তো? না, দেখুন, আমরা সব জায়গায় খোঁজ করেছি, আশেপাশে কারো বাড়ি যায়নি। দয়া করে একটু খুঁজে দেখুন না স্যার। দেখুন বাচ্চুবাবু, বাড়ি থেকে কেউ নিখোঁজ হয় না, অন্তত প্রীতির বয়সী মেয়েরা। মানে? প্রাপ্তবয়স্ক মেয়ে তো, হতেই পারে কারোর সাথে কোনো স্পেশাল সম্পর্ক ছিল। না, মানে ওর দিদি ওই কাকলির ভয়ে ও তটস্থ থাকতো, এসব করার কথা ভাবতেও পারে না। কদিন আগে ভাগ্নিটাকেও হারিয়েছি, এখন মেয়েটাকেও খুঁজে পাচ্ছি না। স্যার, যদি কারোর সঙ্গে চলে গিয়েও থাকে, দয়া করে খুঁজে আনার ব্যবস্থা করুন স্যার। কাকুরের মতন যদি আমার মেয়েটার এরকম হয়, ও মা গো। মরণ দশা, গাড়িটা হর্ন দেওয়ার জায়গা পায় না। হ্যাঁ, দেখো ফাঁকা রাস্তা, কাকে হর্ন দিচ্ছে কে জানে। এখানে দাঁড়ালেন কেন? তাড়াতাড়ি চলুন। এ কি? এ কি? কে আপনি? দিলীপ, তুমি? কেন, দিলীপ মণ্ডলকে চেনা যাচ্ছিল না? আমারও তো ওঠার কথা ছিল নাকি? সে তো সামনের মোড় থেকে। না, ওখানে এখন অনেক লোকজন, আর আমাদের এখন একটু লোকজনের নজর এড়িয়ে চলতে হবে, বুঝলে? আমরা এখন কোথায় যাব? শোনো, আমাদের এখন একসাথে থাকাটা ঠিক হবে না। হ্যাঁ, তাই তুমি থাকবে আমার দিদির বাড়ি, আর আমি কাশীপুর। আমি দিদির বাড়িতে একা থাকবো? একা কোথায়, দিদিও তো থাকবে তোমার সাথে। আমরা বিয়েটা কবে করব দিলু? আমি কিন্তু তোমার কথাতে এক কাপড়ে বাড়ি ছেড়েছি। এত চিন্তা করছো কেন? শোনো, চাপ নিও না, বুঝলে? এখন আপাতত তুমি দিদির বাড়িতেই থাকো, তারপর আমি বাকিটা দেখছি। আর আমিও বিয়ের আগে এই চত্বরে ফিরছি না, বুঝলে? তুমি ওখানে আসবে তো? আসবো রে বাবা, অত চিন্তা করছো কেন? দিদিকে সব বলা আছে, আমি সব ব্যবস্থা করেই তারপর আসবো। একেবারে বিয়ে ঠিয়ে সব ব্যবস্থা করবো। সত্যি? সত্যি, একেবারে সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। দিলু, এই নিতাই, চল। ওই নাম্বারটা কাকুলির বোনের, মানে প্রীতির। রোজ ওই নাম্বার থেকে একটা নাম্বারে কিন্তু ফোন যেত, হয়তো সেই পারপাসেই ফোনটা খোলা হতো। বসো। কার কাছে ফোন করতো? দিলীপ মণ্ডল, ওই পাড়ারই ছেলে। পাড়ার সবাই ওকে দিলু নামে চেনে। আরে ওটাকে তুলে নিয়ে এলে না কেন? গেছিলাম স্যার,
কিন্তু ওকে আজকে সকাল থেকেই পাওয়া যাচ্ছে না। দুয়ে দুয়ে চার করলে দাঁড়াচ্ছে যে ওরা দুজন একসাথে নিখোঁজ হয়েছে, তার মানে ওরা দুজন একসাথেই আছে। কোনো প্রেম ঘটিত ব্যাপারটা কর। কিন্তু স্যার দিদির মৃত্যু 3 দিনের মাথায় মেয়েটা বিয়ের জন্য এরকম পাগল হয়ে উঠলো কেন? তাহলে কি দিদির জন্যই বিয়েটা আটকে ছিল? তার মানে ফোন হারিয়ে যাওয়ার ব্যাপারটা পুরোটাই গল্প। কিন্তু স্যার কাকুলির বোন আমাদের কাছে মিথ্যে বলবে কেন? এমনও তো হতে পারে যে হয়তো ওদের ফ্যামিলির থেকে ও সম্পর্কটা লুকাতে চেয়েছিল, তাই না? দেখো, তাই যদি হবে তাহলে ও লুকিয়ে রাতে ফোন করতো কেন? কলেজে যেত, সেখান থেকেই আরামসে ফোনে কথা বলতে পারতো। স্যার তাহলে কি দিলীপ বাবু নিশাচর প্রাণী? তুমি একটা কাজ করো রাধিকা, তুমি দিলুর সম্পর্কে খোঁজ খবর করো, জানতে চেষ্টা করো কিভাবে এলাকা ছেড়ে বেরিয়েছে। কেউ না কেউ তো দেখে থাকবে। স্যার কয়েকটা সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো আমি চেক করে দেখছি। আরও একটা কাজ করো, তুমি ওই দুজনের ছবি বিভিন্ন থানায় পাঠাও, যেন ওরা এলাকা ছেড়ে পালাতে না পারে। ওকে স্যার, এক্ষুনি মেল করে দিচ্ছি। হ্যাঁ, কুইক কুইক। এই ভাই। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই এদিকে আয়। কি হলো স্যার? আমি তো কিছু করিনি স্যার। তুই কি এই ফুটপাতে রোজ ঘুমোস? হ্যাঁ স্যার, তবে স্যার ও স্যার উচ্ছেদ করবেন না, আমার কোথাও যাওয়ার নেই। উচ্ছেদ করবো না, আমাদের একটা সঠিক খবর দিতে হবে। হ্যাঁ বলুন না। রাধিকা, আজকে তুই এই মেয়েটাকে দেখেছিস? দেখি। একা বা কারোর সাথে? মনে হয় এই মেয়েটাই তো ছিল, চোখ দুটোও তো একই রকম। আজ সকালবেলায় ওই সেই গাড়িটা করে চলে গেল। সেই গাড়িটা মানে? গাড়িটাকে আগেও দেখেছিস? হ্যাঁ স্যার, আসলে এই গাড়ির যে ড্রাইভার তার একটা দোষ আছে। কিরকম? দেখুন, যখনই সকালবেলা এখান থেকে প্যাসেঞ্জার তুলবে করে অকারণে হর্ন বাজাবে, আর ব্যাস আমার ঘুমটা ভেঙে যায়। তুই গাড়িটাকে আগে কতবার দেখেছিস? অনেকবার, লোকালি গাড়ি। তবে ভোরবেলায় কিন্তু আমি এই 2বার দেখেছি, আজকে একবার আর ওই গত সপ্তাহে আর একটা মেয়েকে যখন তুলেছিল সেই সময়। মেয়েকে মানে? মেয়েটাকে কিরকম দেখতে ছিল? স্যার এত কি স্যার আর মনে আছে? হ্যাঁ, তবে হ্যাঁ, এটা ওই জামা প্যান্ট পরেছিল, ওই খেলোয়াড়রা যেরকম পরে না সেই রকম, আর পিঠে ব্যাগ ছিল। তুই ঠিক বলছিস? ড্রাইভারকে দেখলে চিনতে পারবি? কি বলছেন? ওকে একবার সামনে আনুন না, দেখবেন ইট মেরে যদি ওর কাঁচ না ভাঙি তো আমার নাম নেই। এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? তুমি যে বললে দিদির বাড়ি যাবে। যাবো তো, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নি। এটা আমার এক বন্ধুর বাড়ি। জায়গাটা কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না, ভয় ভয় লাগছে। জানে মান, আমরা এখন হুটহাট করে ভালো জায়গায় যেতে পারবো না, বুঝলে? তাছাড়া তোমার বাবা মা যদি পুলিশের কাছে যায়, দেখো হয়তো ওরা এতক্ষণে আমাদের খোঁজাখুঁজিও করতে আরম্ভ করে দিয়েছে। তাহলে কি হবে দিলু? পুলিশ আমাদের নাম্বার পেয়ে যাবে তো? ওদের তো কোনো অসুবিধাই হবে না। আমাদের নাম্বার পেলেই তো আর হলো না, আমাদের পেতে হবে, বুঝলে? তুমি শুধু এখন ফোনটা অন করবে না, ঠিক আছে? তাহলেই ওরা খোঁজ পেয়ে যাবে। ঠিক আছে। তবে এই ফোন হারিয়ে যাওয়ার গল্পটা তুমি না দিলেই পারতে। কি করতাম? পুলিশ আমার নাম্বারটা চেক করলে তো সব জানাজানি হয়ে যেত, বাড়ির লোকও জেনে যেত যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো আছে। সে তো খালি পুলিশ জানতো, তারা তো আর তোমার বাড়িতে এসে পিএনপিসি করতো। যাকে তুমি আপাতত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও, আমাদের বেরোতে হবে। দিলীপ আর প্রীতি পালালো কেন? প্রেমে পড়লে পালানোটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু দিদির খুনের পর শ্রাদ্ধের দিন এইভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা কিছুতেই মেলেনি সমীকরণ। ঠিক তখনই ভিখারির দেওয়া গাড়ির তথ্য আর সোর্সের খবর আমাদের নিয়ে এলো এক পুরনো ড্রাইভারের কাছে। যে রাহতেই খুলে গেল সত্যি, অবিশ্বাস্য, চাঞ্চল্যকর আর ভয়ঙ্কর। চলুন দেখা যাক
ঠিক কি ঘটেছিল সেদিন। বল বল মেয়েটাকে মারলি কেন? বল তুই এটাকে মারলি কেন? কেন মারলি? বলছি স্যার মারবেন না কেন মারলি মেয়েটাকে? বল। মারি বলছি আমি কিন্তু মারিনি, আমি গাড়ি করে নিয়ে পৌঁছে দিয়েছিলাম। পৌঁছে দিয়েছিলাম? কি আনতে বলেছিল? বল আনতে বলেছিল, বল বল। দিলীপ স্যার, মনে দিলীপ আমি কিন্তু খুন করিনি স্যার। কিন্তু খুনিকে তুই কে খুন করেছে? দিলীপ। রাধিকা ওকে আপাতত লকআপে রাখো। আমি কিছু করিনি। আসলটাকে আগে ধরি, তারপরে এর ব্যবস্থা হবে। আমি কিছু করিনি স্যার। সেদিন সকালে কাকুলিকে কোন ট্যাক্সিতে উঠতে হয়েছিল এই ক্লুটা আগে পাওয়া গেলে কেসটা অনেক আগে সলভ হয়ে যেত রাধিকা। তার মানে ড্রাইভারের কথা অনুযায়ী সেদিন গাড়িটা দিলীপই পাঠিয়েছিল। শুধু তাই নয়, আমার ধারণা যদি সঠিক হয় তাহলে এই দিলীপই হলো কাকুলির মার্ডারের আসল কালপ্রিট। তার মানে কাকুলি আর দিলীপ সেদিনকে একই ট্যাক্সিতে ছিল, অথচ কাকুলি কোনো চিৎকারই করলো না। চিৎকার করেনি তার কারণ কাকুলি দিলীপকে চিনতো। কিন্তু দিলীপ এই কাজটা করতে গেল কেন? দিলীপের মোটিভটা কি ছিল স্যার? এটা তো একমাত্র দিলীপই বলতে পারবে, অথবা প্রীতি নিজে। প্রীতি? মানে আপনি বলতে চাইছেন প্রীতি এই ঘটনার সাথে জড়িত আছে? দেখো রাধিকা, কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না, অন্তত ঘটনাক্রম সেই দিকে ইঙ্গিত করছে। কারণ দেখো, কাকুলি যে অত ভোরে বাড়ি থেকে বেরোবে সেটা একমাত্র ওর বাড়ির লোকেরাই জানতো। তাহলে দিলীপকে খবরটা দিল কে? আমি থানায় খবর দিয়ে দিয়েছি, আর বেশ কিছু ইনফরমারকে দিলীপ আর প্রীতির ফটো পাঠিয়ে দিয়েছি স্যার। তার আগে গাড়িটাকে ফরেন্সিকে পাঠাও, কারণ খুনিকে শাস্তি দিতে গেলে সবার আগে দরকার এভিডেন্স। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ রতনবাবু বলুন, কোথায় আছে? ঠিক আছে, আপনি ওখানেই থাকুন, ওদের উপরে কড়া নজর রাখবেন। ওকে। কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ স্যার, কাশীপুরে ওরা দুজনে। তোরা দুজন পরিকল্পনা করে কাকুলিকে খুন করেছিস, হ্যাঁ? কিন্তু কেন 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 কি এমন ঘটেছিল যার জন্য এরকম একজন ব্রাইট উদীয়মান অ্যাথলিটকে খুন করতে হলো? আর যার বোন দিদির খুনের প্রধান কারিগর? কেন বল? মুখ না খুললে কিন্তু এক ঘা মানে না ঘাড়ের ফাঁক ভেঙে দেবো। বলছি বলছি আমি সব বলছি, আমি সত্যিই জানতাম না, সত্যি বলছি আমি জানতাম না যে ও দিদিকে খুন করবে। আচ্ছা, তাহলে তুই কি জানতিস? বল, মুখ বন্ধ কেন? না বললে কিন্তু জীবনে কথা বলতে পারবো না, বুঝেছিস? দিদি ওরা আমার সম্পর্কটা মেনে নিচ্ছিল না, আর বাড়িতে দিদির কথাই চলতো। ও দিদিকে শুধু ভয় দেখানোরই চেষ্টা করেছিল যাতে দিদি আমাদের সম্পর্কটা মেনে নেয়, কারণ দিদি রাজি না হলে বাবা বা দিদা কেউ রাজি হতো না। তাই দিদিকে রাজি করানোটা খুব দরকার ছিল। তোরা বাড়িতে মেনে নেবে না বলে বাড়ি থেকে পালিয়েছিলি, কিন্তু দিদিকে খুন না করে সেদিনও তোরা বাড়ি থেকে পালাতে পারতিস। চিড়ে ভিজল না বস? বলছি স্যার, মারবেন না বলছি। ওকে খুন হতেই হতো স্যার। কেন? কাকুলি এই দিলীপ মণ্ডলকে সবার সামনে চড় মেরেছিল স্যার। বাহ, একটা মানুষ খুন করার অদ্ভুত যুক্তি। কাকুলি তোকে মারলো কেন? সেটা আমি বলছি। বুনুর সাইকেল না? এখানে কি করছে?
তোকে না বলেছিলাম আমার বোনের থেকে দূরে থাকতে? শোন, তোর বোনকে না আমি শালি, তুই দিলীপ মণ্ডলের গায়ে হাত তুলিস? তোর এত বড় সাহস না? আজ আজ তোর একদিন কি আমার একদিন, আমি করেই ছাড়বো। শোন দিলীপ, তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বোনের থেকে দূরে থাক, নইলে না এবার আমি থানায় যাব, বুঝতে পেরেছিস? এই, তোকে আমি বলেছিলাম এই ছেলে থেকে দূরে থাকতে, বলেছিলাম? হ্যাঁ রে, তুই পৃথিবীতে আর কোনো ছেলে পেলি না? এই একটা বদমাশ লম্পট একটা জুয়ারি ছেলেটার পছন্দ হলো। ঘরে চল, ঘরে চল, তোর 12টা বাজাচ্ছি। মাফ করে দে দিদি, প্লিজ প্লিজ। রূপ ছাড়া সৌন্দর্য কি ভয়ানক হতে পারে সেটা তোকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। চল, মাফ করে দে দিদি, প্লিজ। বেশ করেছি, শালিকে খুন করেছি। আমাকে চোর না, আমাকে। আরে দাদা, আমার তাড়া আছে। তারা তো আমাদেরও আছে রে। এ কি, তুই তুই এখানে কি করছিস? আরে গাড়িতে উঠছিস কেন? আরে তোর তোর সাহস তো কম না, কি চাই তোর? আমার কিন্তু ক্যাম্পে তাড়া আছে, ঠিক আছে? তুই এখান থেকে যা এখন। কি এসব? এসব কি? আমি কিন্তু ভয় পাই না, হ্যাঁ? তোকে আমি আগেও বলেছি আমি এসবে ভয় পাই না। সোরা এসব দিলীপ, তোর মতো একটা সমাজের কীটের জন্য কাকুলির মতো একটা সম্পদকে আজকে আমাদের রাজ্য, আমাদের দেশ, সবচেয়ে বড় কথা আমাদের সমাজ হারানো। আর যে নিজের বোনের জন্য সবকিছু করতে পারতো, তার হাতে দিদিকে খুন হতে হলো। তোদের ফাঁসি হওয়াই উচিত। শেষ পর্যন্ত আসল খুনি ধরা পড়ে, কিন্তু সত্যিটা হলো যে শুধু ছুরি চালায় সেই খুন করে না, যে খবর দেয়, যে চোখ বুজে থাকে, আর যে ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করে, তাদের প্রত্যেকের হাতে লেগে থাকে রক্তের দাগ। কাকলির স্বপ্ন আমরা ফেরাতে পারবো না, কিন্তু তার গল্প হয়তো আমাদের সাবধান হতে সাহায্য করবে।